ধানের শীষ জয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত করে ব্যবস্থার আহ্বান তারেক রহমানের। বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের দুই মন্ত্রী দুর্নীতি করেননি দাবি আমিরের। সব রাজনৈতিক দলকে আরও সহনশীল হওয়ার আহ্বান। ভোটের প্রচারে জমজমাট সারা দেশ। উন্নয়নের নানা প্রতিশ্রুতির পাশাপাশি বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, সংঘাতের শঙ্কা অনেক প্রার্থীর। থমথমে শেরপুরের শ্রীবর্দী সহিংসতা নিয়ে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি। ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার, জড়িতদের শাস্তির হুঁশিয়ারি। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায়। প্রতিবাদে 2 দিন কর্মবিরতির ডাক। নিজেকে ফিক্সিংয়ের গডফাদার দাবি করতেন বিসিবি পরিচালক শামীম। বিপিএল কলুষিত করার মাস্টার প্ল্যান ফাঁস প্রস্তাব পাওয়া ক্রিকেটারের। রাজশাহীর পর নওগাঁয় নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটি জেলায় আমরা দেখেছি, বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই 2 জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা 2 জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি দাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়ায় যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের শীষ তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। ঠিক আছে তো? চিনেন সবাইকে? এদের দায়িত্ব দিয়ে দিয়েছি। নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে। কাজেই আমরা কি এই 8 জনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ 12 তারিখে? ইনশাল্লাহ। বসেন সবাই, ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা, এই 2টো জেলায় কিন্তু, বিশেষ করে নওগাঁ জেলা, আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার। বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়। কিন্তু এই যে ধান হয়, বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল হয়। 1 2 3, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3।
এই যে তিনটা হয়, এটা কবে থেকে হলো? এটা শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা শুরু হলো। এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরো প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো, বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজে কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন এর মধ্যে? কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে, তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায়, তখন সে কৃষি বিমার থেকে, বিমা যেটি হবে ফসলের, সেই বিমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে। কাজে আমরা কৃষক ভাইদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছি। এখন আমাকে বলেন, এই এলাকার এবং জয়পুরহাটের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষিকার্যের সাথে জড়িত। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে, ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে কি এটা করব, আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব? আচ্ছা, ইনশাল্লাহ। কিন্তু আমরা বাস্তবায়ন করার আগে আপনাদের একটা পরিকল্পনা আছে, ওটা আমি পরে জানছি। এরপরে আসেন, এরপরে এইখানে ধানের পাশাপাশি অন্যান্য অনেক শাকসবজি হয়, আম হয়, রাজশাহীতে হয়, এখানে হয়, এই অঞ্চলে প্রচুর হয়। কিন্তু একটা সমস্যা আছে যে অনেক সময় এগুলার হিমাগার পাওয়া যায় না। আমটা যে রাখবে, কৃষক রাখবে, তারপরে 2 দিন রেখে যদি 3 দিনের দিন ঢাকায় নিয়ে যাবে, এটা রাখার জায়গা নাই। আর ঢাকায় নিয়ে যেতে যেই সমস্যা, এই যে রেলের যেই সমস্যা, মানে ট্রাকের যেই সমস্যা, এটা আমরা ওয়াকিফাল আছি এই ব্যাপারে। এবং কৃষকদের খরচ যাতে কম হয়, ইনশাল্লাহ রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে
রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটি পরিকল্পনা আছে, সেটি হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি পরিকল্পনা নিয়েছিলেন যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। জানেন এটা? আচ্ছা, জানেন, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের এই মেয়েরা কিন্তু বড় হয়েছে, তারা অনেকেই কিন্তু সংসার শুরু করেছে, নিজেদের সংসার আছে, কিন্তু সংসার তো আছে, শিক্ষিত হয়েছে, কিন্তু এই শিক্ষিত করলেই তো শুধু হবে না, শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদেরকে তো স্বাবলম্বী করতে হবে, তাই না? কাজেই এই মাদেরকে যা স্বাবলম্বী করার জন্য আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এটি দলমত নির্বিশেষ, শ্রেণী পেশা নির্বিশেষে সবাই পাবে। একজন কৃষকের স্ত্রী পাবে, একজন ইমাম সাহেবের স্ত্রী পাবে, একজন ভ্যান চালকের স্ত্রী পাবে, একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার হোক, হেডমাস্টার সাহেব হোক, ওনার স্ত্রীও পাবে। অর্থাৎ সব ধরনের মানুষ পাবে, খেটে খাওয়া মানুষ সহ সবাই এতে পাবে, কোনো দলমত থাকবে না, এটা সবাই পাবে। এবং এটি শুধু পাবে নারীরা, শুধু মায়েরা এটা পাবে, গৃহিণীরা এটা পাবে। এবং এটির মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে প্রতি মাসে অল্প হলেও একটা সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিব, যাতে করে তারা সংসারটা স্বচ্ছন্দে চালাতে পারে, তাতে করে যারা এটা থেকে মা বোনদের উপকার হবে। আচ্ছা, এবার এখানে ওই খেলার কথা আসছে, ক্রীড়ার কথা আসছে। কে বললো স্টেডিয়াম? কে বললেন স্টেডিয়াম থেকে? আচ্ছা, ও দলমিও তো খেলাধুলা করতো, আপনি বিয়েতে ছিলেন না? ফুটবল ফেডারেশনে, হ্যাঁ, দলমিয়া নিজেও খেলাধুলা করতো, তো ওই জন্য খেলার কথা বলে গেছে। কিন্তু এই খেলার ব্যাপারটা আলাদাভাবে আমরা চিন্তা করে রেখেছি। এই খেলার ব্যাপারটা আমরা চিন্তা করে রেখেছি যে পড়ালেখা করলে শুধু কেন ডাক্তার হতে হবে, পড়ালেখা করলে শুধু ইঞ্জিনিয়ার হতে হবে কেন, পড়ালেখা করলে শুধু আর্কিটেকচার হতে হবে কেন? একটা মানুষ পড়ালেখা করে খেলোয়াড়ও তো হতে পারে না? পৃথিবীর অন্য দেশে যদি হতে পারে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন প্রফেশনাল খেলোয়াড় হতে পারবে না? আমাদের ছেলেমেয়েরা তো খেলোয়াড় হয়েও তো ইনকাম করতে পারে। আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করছি যে আমরা আমাদের স্কুলগুলো থেকে যারা খেলাধুলায় ভালো তাদেরকে আমরা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করব, যেই খেলাধুলায় ভালো, যাতে করে তারা বড় হয়ে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, দেশে বিদেশে সব জায়গায় তারা খেলতে যেতে পারে এবং সেখান থেকে তারা আয় রুজি করতে পারবে। কাজেই খেলাধুলার বিষয়টাও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের প্রার্থীরা যখন বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছিল, তার মধ্যে আরেকটি দাবি দেওয়া ছিল যে এখানকার মানুষের চিকিৎসার খুব সমস্যা হয়। এই সমস্যা আমি দেখলাম শুধু নওগাঁ জেলায় না, আমি তো ভাই প্রায় 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কামকাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয় নাই, যেখানে যাই শুধু এইটা করতে হবে, ওইটা করতে হবে। তো চলেন করব আমরা, কিন্তু কাজ তো করতে হবে, নিজের দেশকে তো নিজেদেরই গড়তে হবে। আমাদের তো আর পুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের 2 মন্ত্রী কোনো দুর্নীতি করেননি, এমন দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। শেরপুরের হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনা নির্বাচনী সহিংসতার ইঙ্গিত দেয় জানিয়ে তিনি বলেন, এতে প্রমাণ হয় দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। জানান, সুষ্ঠু ভোটে যারাই জিতবে তাদেরই স্বাগত জানাবে জামায়াত। ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে বৃহস্পতিবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই একই জায়গায় উদ্বোধন করেন নির্বাচনী প্রচারণায় মাল্টিমিডিয়া ডিজিটাল বাসের। এই সময় ডাক্তার শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতীতে শ্রীবর্দী উপজেলায় সহিংসতার বিষয়ে প্রতিপক্ষের সমালোচনা করেন। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।
এরপর ঢাকা 12 আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না। ভোটের পর 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও জানান তিনি। বিএনপি জোট সরকারে থাকতে তার দলের 2 মন্ত্রী কোনো দুর্নীতি করেননি বলেও দাবি তার। একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমাদের 2 জন শহীদ নেতা, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ। জামায়াতে আমিরের প্রত্যাশা, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ, 12 ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে। বলেন, প্রথম ভোট হবে হার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা সহ সারা দেশ। নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের অভিযোগ, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত। তারা বলছেন, মিথ্যাচারের মাধ্যমে জামায়াত মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। প্রচারণার 8ম দিনের সকাল থেকেই বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, করছেন উঠান বৈঠক। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ধানের শীষের প্রার্থীদের। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ তুলছেন কেউ কেউ। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে তারা ষড়যন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাদেরকে আগামীর 12 তারিখেই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। ষড়যন্ত্রকারীরা আছে, আমাদের জনগণ সজাগ আছে। আমরা মনে করি যতই ষড়যন্ত্র হোক, ষড়যন্ত্রকারী শেখ হাসিনা যেহেতু টিকতে পারেনি, কোনো ষড়যন্ত্র অন্য জায়গায় কি হলো না হলো জানি না, ঢাকা 18 আসনে কোনো ষড়যন্ত্র এস্টাবলিশড হবে না। চলছে ক্ষণগণনা। 12 দিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। নির্বাচনী জনসংযোগের 8ম দিনে জমজমাট মাঠ। অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ছুটছেন রাত দিন ভোটারের মন গলাতে নিরন্তর চেষ্টা। সকালে ডুমুরিয়া উপজেলা সদরে নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়ে বাণিজ্য করছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ও চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভা করেন জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রচারণা চালান বরিশাল 5 ও 6 আসনে। এই যে দেববাবু সবাই তারাও এখন বলেন, তারা মনে করে যে ইসলামী বিধান, ইসলামী সরকার যদি দেশে চালু হয়, কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা আগে যেই দলই পদই করে থাকেন না কেন, আপনারা শাপলাকলী নেতৃত্বে, এনসিপি নেতৃত্বে নতুন করে সংগঠিত হন, শাপলাকলীকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলাকলী সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 184, ঢাকা 11-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শেখ ফজলে বারী মাসুদ। আমরা নির্বাচন নিয়ে তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসন থেকে নির্বাচন করছেন দলের পক্ষ থেকে, নির্বাচনী প্রচারণা কেমন চলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা 11 আসনের সকল নাগরিক এবং ভোটার ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
তো আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ কারণ হলো আপনারা জানেন যে দেশের মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই, হাত পাখা এগুলির প্রতি মানুষের একটা আস্থা অনেক আগ থেকেই আছে, ফলে মানুষ খুব ক্লোজলি আমাদেরকে গ্রহণ করছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আসলে নির্বাচনী প্রচারণা যদি আরও নির্বাচনটা ঘনিয়ে আসবে তখন এই আশঙ্কাটা বেশি তৈরি হয়। তো আমরা এখনও বাধার সম্মুখীন হইনি এবং আমরাও চেষ্টা করছি যেন আমরা পারস্পরিক ভালোবাসার হৃদ্যতার মধ্যে এটা করতে পারি। তবে ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের কোনো ওয়ার্ডে আমাদের যে ব্যানারগুলি টাঙিয়েছি সেটা রাতের আধারে বা চুপিসরে কেউ কেউ খুলে ফেলছে, এটা আমরা দেখছি এবং আমরা খুব খোঁজ রাখার চেষ্টা করছি কারা খুলছে। আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত হন তাহলে মানুষের প্রতি আপনাদের কমিটমেন্ট? আমাদের দলীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা অলরেডি ঘোষণা করেছি আমরা যদি নির্বাচিত হই আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নাহর আলোকে জনপ্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি জনপ্রত্যাশাকে যদি একটু সামান্য ব্যাখ্যা করি তা হলো যে আমরা দেখেছি আগে অনেকে উন্নয়নের কথা বলেছে, অনেকে অন্যান্য সুবিধাদির কথা বলেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখবেন দিন শেষে মানুষ কি চায়। দিন শেষে মানুষ চায় সকালবেলায় সে যেন তার পকেটে যেই টাকাটা আছে এই টাকা দিয়ে সুন্দর করে বাজার করতে চায়, ভেজাল মুক্ত খাবার সে সংগ্রহ করতে চায়, সুস্বাস্থ্যের গ্যারান্টি চায়, সে একটি ভালো পরিবেশ চায়, নিরাপত্তা চায়, নারীরা নিরাপত্তা চায়, বাচ্চারা। বলি যে আপনি বলছেন যে স্বাস্থ্যসেবা অন্য সেবা পৌঁছে দেবেন, নারীদের কথা বললেন, নারীদের নিয়ে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে? তো যেটা বলছিলাম এই প্রত্যাশার বাংলাদেশটাই আমরা করতে চাই যে মানুষের জন্য এই মৌলিক প্রত্যাশাটা পূরণ হয়। আমরা ঢাকা 11-তে বিশেষ করে আমি কিছু কমিটমেন্ট করেছি, আমাদের দলীয় যে ম্যানিফেস্টো সেখানে আসবে সেটা আমরা ডিক্লেয়ার করব। এছাড়াও আমি ঢাকা 11-তে অন্তত 10টি আমি স্থানীয় সমস্যা চিহ্নিত করেছি। তার মধ্যে একটা তো সমস্যা, এটা কমন সমস্যা সারা বাংলাদেশে, আপনার দুর্নীতি, মাদক, তারপরে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি মারাত্মক, এটা আছে সব জায়গায়। আমাদের ঢাকা 11-তেও প্রচণ্ডভাবে আছে, এটা উৎপাদনে আমি কাজ করব। সেকেন্ড বিষয় আছে হলো আমি বলেছি যদি ঢাকা 11-তে আমি নির্বাচিত হই সরকারি অফিসগুলো অন্তত ঢাকা 11-তে যা আছে এখানটাতে আমি এই দুর্নীতিটা মুক্ত করব, সেটা আমি টার্গেট রেখেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনি 11টি বিষয় চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধান করবেন যদি নির্বাচিত হন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে আপনাদের সাথে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়, কিন্তু জীবন ও সম্পদ নিয়ে তাদের উদ্বেগ কাটছে না। তাই শঙ্কায় থাকা সংখ্যালঘুরা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন, এমন দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট দিতে নিরুৎসাহিত হলে তার দায় দিতে হবে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে। এমন পরিস্থিতির দ্রুত পরিবর্তনে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা কামনা করেন তিনি। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ, এমন রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে চুক্তি প্রক্রিয়ার চলমান কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে মামলাটি নিষ্পত্তির জন্য পাঠান। এদিকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে শ্রমিক দল ও সাবেক সিবিএ। আগামী শনিবার ও রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। আগামী শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কাজ বন্ধ থাকবে। আগামী রোববার 1 তারিখ একইভাবে চট্টগ্রাম বন্দরে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রশাসনিক এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে।